মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে, এটাও যেমন ঠিক নয়। তবে জুলাই আন্দোলন একটা সরকার পরিবর্তনের জন্য হয়নি। একটা সরকার যাবে, একটি সরকার আসবে, এই আন্দোলন তা ছিল না। একটা পরিবর্তনের আন্দোলন ছিল। আমি সময় যেহেতু কম, ব্যাখ্যায় না গিয়ে এই পরিবর্তন আন্দোলন ছিল বলেই আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ 70% গণভোটের রায় দিয়েছে। জুলাই আন্দোলন শুধু বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করেনি। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিদেশে অবস্থানরত ভাষী ভাই বোনদের। তারা যদি কয়েক মাস রেমিটেন্স দেওয়া বন্ধ না করতো, তাহলে এই আন্দোলন আর বেগবান হতো না। অতএব তারা আমাদের এই আন্দোলনের শরিক। আমি ধন্যবাদ জানাবো যারা বিদেশে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা জনমত গঠনে অনেক ভূমিকা রেখেছেন। আমরা আজকে তাদের কথা ভুলে যাই, আমরা তাদেরকে স্মরণ করি না। অতএব এই জুলাই আন্দোলন এদেশের সাবেক জনগণের, এই আন্দোলন শরিক ছিলেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, এই আন্দোলন শরিক ছিলেন বিদেশে অবস্থানত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। মাননীয় স্পিকার, আজকে অনেক সংবিধানের কথা বলা হচ্ছে, এখানে অনেক কথা শুনতে পাচ্ছি। আমার এই কথাগুলো শোনার মাধ্যমে একে ফজল হক সাহেবের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তিনি তখন কৃষক শ্রমিক প্রজা পার্টির সভাপতি ছিলেন, রাজনৈতিক কারণে ব্যস্ত থাকতেন। তিনি একজন ভালো আইনজীবী ছিলেন। তিনি তার মামলা পরিচালনার জন্য কোর্টে আসলেন এবং তার সহকারী বললেন যে মামলা। তিনি অনেক বক্তব্য রাখলেন, যে কোর্টে বক্তব্য রাখলেন। তার সহকারী স্যার বললেন কি, আপনি সব তো আমাদের বিরোধী পক্ষের কথাই বললেন। তিনি তখন বললেন চুপ করো। তিনি সব কথা বলার পর বললেন যে এতক্ষণ যা বললাম সেটা আমার বিরোধী পক্ষের বক্তব্য, এবং আমার বক্তব্য শোনেন। আজকে এই সংসদে এই কয়েকদিন ধরে আলোচনা শোনার মাধ্যমে আমার সেই কথাটাই স্মরণ হলো। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরুদ্ধে অনেক অসত্য কথা বলা হয়েছে। এই অসত্য কথা আমরা যারা প্রবীণ, আমাদের বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ ছিল, আন্দোলনের শরিক ছিলাম। অশ্বাদ বিরোধী আন্দোলন থেকেই আমরা পাশাপাশি আন্দোলন করেছি। আমি তাকে শ্রদ্ধা করি। এই জন্য এ প্রসঙ্গেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট হলেন তার আগেই আমরা তার সঙ্গে সাক্ষাৎ, ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম। সংগ্রাম মাননীয় স্পিকার, আমি তাই শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুমা বেগম খালেদা জিয়াকে, যারা সংগ্রাম করেছেন এদেশের জনগণের জন্য। প্রেসিডেন্ট জিয়া অমর হয়ে থাকবেন তিনটি কারণে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া অমর হয়ে থাকবেন, তিনি ঐক্যের রাজনীতি করেছিলেন। তার ঐক্যের রাজনীতিতে আপনারা জানেন শাহজিউর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, আব্দুল আলিমের মতো লোক মন্ত্রিসভায় ছিলেন। আজকে অনেক মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কথা বলা হয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলন ছিলেন। তার ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হয়। এই তিনটি কারণে তিনি আজকে স্মরণীয় হয়ে থাকবেন। মরহুমা বেগম জিয়া খালেদা জিয়া, তিনিও অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনগণের কাছে খেতাব পেয়েছিলেন আপসীর নেত্রী। তিনি এটা আমরা সবাই জানি। এবং তিনিও ঐক্যের রাজনীতি করেছেন, যে ঐক্যের মধ্যে তার কাছে কোনো ডান বাম কোনোটাই ভাগ ছিল না, যেটা ছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তিনি দেশকে গঠন করতে চেয়েছিলেন এবং করতে পেরেছিলেন। 1991 সালে আপনারা জানেন যে নির্বাচন পঞ্চম সংসদের হয়, সেই নির্বাচনে বিএনপি 140টি আসন পায় আর জামাত ইসলামী পায় 18টা। তখন কিন্তু প্রশ্ন আসে নাই জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কি না।
আমরা জামাত ইসলামের পক্ষ থেকেই আমরা সরকার গঠনের সমর্থন দিয়েই আমাদেরকে অফার করা হয়েছিল মন্ত্রিত্ব দেওয়ার জন্য, আমরা গ্রহণ করিনি। দেশ এবং জাতীয় বৃহত্তার সাথে আমরা তাদের সাথেই ছিলাম। আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে করেছি। 2001 সালে 4 দলীয় জোটের মাধ্যমে আমাদের সরকার গঠন করলাম। সেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের আমির, সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তী সময় শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন, এবং ওজাই সাহেবও ছিলেন। এই প্রসঙ্গে আমি তাদেরকে স্মরণ করি। আপনারা জানেন যে আপনারা তাদেরকে মিথ্যা মামলায় সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে 16 বছরে দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ে কেউ নির্যাতন শিকার হয়নি। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলে ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে। তারা জীবনকে ভয় করে জীবন রক্ষা করার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যায়নি। তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাদের অনেক বিপদ নেমে আসবে, কিন্তু দেশ থেকে পালানোর নেই। এমনকি শহীদ মীর কাসেম আলী সাহেব তখন আমেরিকা অবস্থান করতেন, তাকে অনেকে বলেছে আপনি দেশে আসবেন না, গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে, ফাঁসি হবে। উনি বলেছেন বাংলাদেশ। আপনার সময় 6 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ মাস্টার। তিনি দেশে এসেছেন, গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, দেশ তো ছাড়েন নাই। আমরা আজকে অনেকে অনেক কথাই বলছি যে আমি এই করেছি সেই করেছি। এদেশের জনগণ জানে কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না, কিন্তু এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়, বিএনপির দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1981 সালে 1 সেপ্টেম্বর। 1979 সালে 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। যে মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার বিএনপিতে আছে এটা বলতে পারেন, তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে। আপনি একদিকে বলবেন ঐক্যের কথা বলবেন, আর ঐক্য বিনিষ্ট হতে হবে জাতীয় কথা সংসদেও বলবেন, আবার পরবর্তী সময় আমাদেরকে নসিহত করবেন যে আপনি এমন কথা বলেন কি ঐক্য নষ্ট হবে। আমরা তো শহীদ জিয়া বেগম জিয়ার মুখে এই কথা শুনিনি, আপনাদেরকে অস্বীকার করবেন? নিজামী সাহেবরা আমরা যখন গ্রেপ্তার ছিলাম আমাদের মুক্তির দাবি বেগম খালেদা জিয়া করেছিলেন। তাহলে কি আপনি বলবেন যে উনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বা দলগুলা লোকগুলাকে মুক্তির আন্দোলন করেছিলেন? কারণ উনি ঐক্যের রাজনীতি চেয়েছেন। দেশকে গঠন করতে হলে বিভক্ত রাজনীতির মাধ্যমে কোনো দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না, কিন্তু আপনাদের সুর সেটাই দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট ভাষণের পর ধন্যবাদ জানানোর জন্য আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দেবো কিভাবে? এই প্রেসিডেন্টকে, তিনি আওয়ামী লীগের দোসর, 16 আওয়ামী লীগে যা করেছে সবটা তিনি নীরব সাক্ষী। আওয়ামী লীগকে আমরা ফেসিস্ট বলছি। আওয়ামী লীগ ফেসিস্ট হওয়ার সুযোগ কিভাবে পেল? আমাদের দেশের আইন আর ভারতের সরাসরি সহযোগিতায়। আজকে সে আওয়ামী লীগ ভারতীয় পালিয়ে গিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগের তৈরি করা ফ্যাসিস্টের প্রেসিডেন্ট এবং সেই আওয়ামী লীগ যে ভারতীয় আধিপত্যের দোষর ছিল, সেই প্রেসিডেন্টকে আমি কিভাবে সমর্থন করতে পারি? বরং আমি উল্টা বলবো, আজকে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, অনেকে গুম হয়েছে ইলিয়াসের মতো লোক, তারা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগের শিকন্ডি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে পারে? তাহলে কি আমরা ধরে নেব
যে আপনারা কোনো ব্যক্তি, কোনো দল অথবা কোনো শক্তিকে খুশি করতে চান। শুধু তাই নয়, আমি বলতে চাই অত্যন্ত বেদনার সাথে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের মহিলা নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু আশ্চর্য দেখলাম যে তাদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানার বন ও পরিবেশ একজন সম্পাদক মহিলা আওয়ামী লীগের, তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে যে আপনাদের কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না, নাকি আপনারা কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতা ক্ষমতা থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন। এই প্রশ্নগুলো জনগণের সামনে আসে, আপনারা খেয়াল রাখবেন। একটু আগে বললেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই জান্নাত যেতে চাই, আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাত যেতে চান না? যদি জান্নাত যেতে চান তার টিকিট বিক্রি করে বলেন কেন? আর যদি টিকিট কেউ বিক্রি করে তাহলে কি অন্যরা কেউ জাহান্নামের টিকিট বিক্রি করে? অতএব আপনারা এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। 2008 সালে 2টা আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দল 77টা আসন পেয়েছে। এই সমস্ত বস্তা বস্তা কথা লোকেরা বিশ্বাস করে না। আমরা বলতে চাই আপনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনাদেরই ক্ষমতাসীন মন্ত্রী বলেছেন লন্ডনের তারিকদের সাথে যখন ইউনূসের সাক্ষাৎ হয় তখনই নাকি ট্রফি দিয়েছেন। বাংলাদেশের জনগণের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে গেছে যে কে ক্ষমতা আসতেছে। অতএব কিভাবে আপনারা ক্ষমতায় এসেছেন আপনারা বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনারা জনগণের কাছে যা বুঝতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আমি একটা আমার কথা বলি নাই, পত্রিকাতে বলি নাই, এই সংসদে বসে আপনাদের মন্ত্রী বলেছেন। আর উপদেষ্টা রেজওয়ানা কি বলেছেন সব আপনারাই জানেন। তাই আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে হেয় করার জন্য কথা বলছি না। একবার চিন্তা করেন, দেশপ্রেমিক বলি আমরা, গণতান্ত্রিক শক্তি বলি আমরা, কিন্তু আজকে আমাদের এমপিরা স্বাধীনভাবে চলতে পারছে না। আজকে আমাদের এমপির দিকে আক্রমণ করা হচ্ছে, অনেক জায়গায় কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে। আমার এলাকা সরকারি কাজে সহযোগিতা করতে গিয়ে বিএনপির কর্মীদের দ্বারা কর্মী লাঞ্ছিত হয়েছে, এখনো ভয় দেখানো হচ্ছে। এই জন্য অনেকে হাসতে হাসতে বলে এত কাজ পাইলাম, এখন একটা নিরাপত্তা কার্ডের ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের আজ সময় আমার শেষ। আর একটু আমি এলাকার কথা বলতে পারলাম না, আমি তো মজলুম, আমি তো সারা সংসদে একটা কথা বলিনি। একটু 2 মিনিট দিলে আমি আমার কথা শেষ করবো। জি আচ্ছা, ঠিক আছে, আপনাকে 2 মিনিট দেওয়া হলো এলাকার কথা যেহেতু বলবেন। আমার এলাকা অত্যন্ত গরিব এলাকা, উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের মধ্যে আমার বদরগঞ্জ তারাগঞ্জ অত্যন্ত গরিব। সেখানে 75% রাস্তা মানে কাঁচা রাস্তা রয়েছে, সেখানে পাকা রাস্তার ব্যবস্থা হয়নি। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করবো, যানজট। আমার পুরাতন বন্দর, ওটাকে বলে বদরগঞ্জ আপনার বন্দর, সেখানে রাস্তা এত চিকন সরু, যার কারণে এখানে পার্বতীপুর থেকে যে আর্মিরা আসেন, সাধারণ লোকরা আসে, রংপুর ক্যান্টনমেন্টে যায়, রাস্তায় প্রতিদিন যানজট হচ্ছে। আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট মন্ত্রীকে একটা বাইপাস করার জন্য। সাথে সাথে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত 2 লেনের রাস্তাকে 4 লেন করলে রাস্তাটা প্রশস্ত হলে যানজট অনেক কমে যেতে পারে। আমার এলাকায় একটা সুগার মিল আছে, শ্যামপুর সুগার মিল। আমি এই সুগার মিল বন্ধ রয়েছে। আমাদের মন্ত্রীজন শিল্পমন্ত্রী মজিদুর রহমান নিজামী ছিলেন, তখন লাভজনক ছিল, আওয়ামী লীগ এসে তাকে অলাভজনক করলো, এখন বন্ধ হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সে সমস্ত শিল্প কারখানা বন্ধ চালু করা হবে। আমি অনুরোধ করব খুব দ্রুত গতিতে আগামী বাজেটেই যাতে করে শ্যামপুর সুগার মিল পূর্ণাঙ্গ চালু হতে পারে তার ব্যবস্থা আহ্বান করব। হাসপাতালের কথা বললাম না, সারা বাংলাদেশ হাসপাতালের সমস্যা। হাসপাতাল আছে, ক্লিনার নাই, এত অপরিচ্ছন্ন। এটা ইমিডিয়েটলি তার নিয়োগ করা উচিত। হাসপাতাল রোগী গিয়ে যদি পরিচ্ছন্ন না পায় তার রোগ তো আরো অর্ধেক বেড়েই যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন। তারাগঞ্জ হাসপাতাল 50 শয্যা উন্নীত করা হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম শুরু হয়নি। এই জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করবো 50 শয্যা চালু করবেন এবং 100 শয্যা উপনীত করবেন। আমার এলাকায় সবচেয়ে মাদকের সমস্যা, সীমান্ত এলাকার বেশি কাছাকাছি, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সারা দেশের সমস্যা। কোনো খেলার মাঠ নাই। আমি সংসদীয় মন্ত্রীকে অনুরোধ করবো যাতে করে সেখানে আর খেলার মাঠ মিনি স্টেডিয়াম করা হয়।
অনেক সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।